গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 63 63তম সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করছি। তো আমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসের সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল, প্রত্যেকে দেখে নাও। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমাদের নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ 2025-26-এর, এখানে এসএসসি GDMTS এবং CHSL এই এক্সামগুলো কিন্তু কভার হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো এখানে সোম থেকে শনিবার টোটাল লাইভ ক্লাস তোমরা পাচ্ছ। 4 মাসে এই সিলেবাসগুলো আমরা শেষ করব অ্যান্ড 1 বছর তোমরা এই ব্যাচের ভ্যালিডিটি পাবে, অর্থাৎ 1 বছর এই আমাদের 4 মাস ধরে যে ক্লাসগুলো হবে টোটাল 1 বছর তুমি দেখতে পারবে। ঠিক আছে, এবং আমাদের WBP KPর জন্য আবারও একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হচ্ছে 9 তারিখ থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে যুক্ত হতে পারো। তো চলো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করি। প্রত্যেকে যারা কানেক্ট আছো সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 1, মাধব ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি কোথায় অবস্থিত? মাধব টাইগার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি কেরালা? তো ভারতে যদি বলা হয় বর্তমান মোট টাইগার রিজার্ভ কটি আছে? বর্তমান মোট 58টি টাইগার রিজার্ভ আছে। কটা? 58টি টাইগার রিজার্ভ অর্থাৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতে আছে। এটা কিন্তু মনে রাখবে। এখন যদি প্রশ্ন করি যে 58তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি, 58তম হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক। এইটাই মাধব, এটি হচ্ছে বর্তমান 58তম টাইগার রিজার্ভ ভারতের এবং এটি আছে মধ্যপ্রদেশে। 57তম রয়েছে রাতাপানি টাইগার রিজার্ভ, সেটাও কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। প্রজেক্ট টাইগার চালু হয় কোন সালে? তুমি যদি দেখো প্রজেক্ট টাইগার ব্যাঘ্র সংরক্ষণ প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973 সালে। 1973 সালে ফার্স্ট টাইগার রিজার্ভ কোনটি জানো? যদি বলা হয় ফার্স্ট টাইগার রিজার্ভ কোনটি? ফার্স্ট টাইগার রিজার্ভ হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, ওটি কিন্তু প্রথম টাইগার রিজার্ভ। ফার্স্ট টাইগার রিজার্ভ TR লিখলাম, এটি কিন্তু মনে রাখবে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা কোথায়? উত্তরাখণ্ডে জিম করবেট ন্যাশনাল পার্ক। যদি প্রশ্ন করি যে আমাদের পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ কটি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টাইগার রিজার্ভ কটি আছে, প্রত্যেকে বলবে। আমাদের পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভের সংখ্যা কয়টি? উত্তর কটি হবে? 2টি হবে। 2টি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। প্রথমটা কি? প্রথম মনে রাখবে সুন্দরবন। এই সুন্দরবন কবে টাইগার রিজার্ভের মর্যাদা পায়? সুন্দরবন এটি কিন্তু 1973 সালেই টাইগার রিজার্ভের মর্যাদা পায়। 1973 এটি টাইগার রিজার্ভের মর্যাদা পাচ্ছে সুন্দরবন। এবং 2 নম্বর হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। বক্সা যেটা আলিপুরদুয়ারে আছে, এটা 1983 সালে টাইগার রিজার্ভের মর্যাদা পায়। তাহলে যে ইনফরমেশনগুলো আমরা এখানে জানলাম, ভারতে বর্তমান 58টি টাইগার রিজার্ভ আছে। তার মধ্যে সব থেকে বেশি বাঘ আছে মধ্যপ্রদেশ, যেটাকে টাইগার স্টেট বলা হয়। মধ্যপ্রদেশে টাইগার রিজার্ভের সংখ্যা সব থেকে বেশি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টি আছে, সুন্দরবন, বক্সা। সালগুলো এখানে কিন্তু আমি বললাম। ফার্স্ট টাইগার রিজার্ভ জিম করবেট ন্যাশনাল পার্ক। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন নিম্নের কে? লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী, AK আজাদ। যে স্বদেশী আন্দোলন এটি কবে শুরু হয়? যদি প্রশ্ন করি স্বদেশী আন্দোলনটা কবে শুরু হয়েছিল, উত্তর কি হবে বল? স্বদেশী আন্দোলন কখন হয়? আমরা ভারতের ইতিহাস যদি দেখি, স্বাধীনতা সংগ্রামে ইংরেজ লর্ড কার্জন যখন
ভারতের ভাইসরয় ছিল তখন হয়েছিল বঙ্গভঙ্গ। বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। 1905 সালে যখন বাংলাকে ভাগ করে দিল, কারণ বাংলাকে ভাগ করলো কেন ইংরেজরা, তার পিছনে উদ্দেশ্যটা কি ছিল? কারণ সমস্ত বিপ্লবী আন্দোলন সংগঠন সব কিন্তু বাংলায় গড়ে উঠছিল, কলকাতা, ঢাকা, এই সমস্ত কেন্দ্রগুলোতে সেই সময়। তো বাংলাটাকে ভাগ করতে হবে, এবং ভাগটা এমনভাবে করলো, কিছুটা ধর্মভিত্তিক ভাগ করে দিল। বাংলাদেশ এখন যেটা আমরা বলছি সেটা একসময় বাংলার ভিতরেই ছিল, টোটালটা অবিভক্ত বাংলা। সেখানে মুসলিম অধ্যুষিত মানুষ বেশি, আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, এখানে তুলনামূলক হিন্দু অধ্যুষিত মানুষের সংখ্যা বেশি ছিল। তো এমনভাবে বর্ডার করলো যেখানে একটা সাম্প্রদায়িকতা তৈরি হয় মানুষের মধ্যে, একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ভাগ করলো। সেই যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক একটা দৃষ্টিভঙ্গি ভাগ করেছিল, ওই বীজ কিন্তু পুঁতে দিল এই বাংলার বুকে। হ্যাঁ, যেটা এখনো কিন্তু আমরা দেখতে পাই মাঝে মধ্যে, যে জিনিসটা খুবই খারাপ জিনিস আর কি। এক কথায় ধর্ম এক জিনিস, কিন্তু ধর্মান্ধ আরেক জিনিস। তো বর্তমানে সে বিষয়ে আমি আর যাচ্ছি না। যাই হোক, তো বাংলা ভাগ যখন করলো তখন কিন্তু উভয় দিকের মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করলো। কি আন্দোলন? স্বদেশী এবং বয়কট আন্দোলন। স্বদেশী আন্দোলন তাহলে শুরু হচ্ছে কবে? এটা কিন্তু 1905-এ শুরু হচ্ছে। 1905-এ শুরু হচ্ছে স্বদেশী এবং বয়কট। স্বদেশীটা কি? দেশীয় পণ্য গ্রহণ, ইংরেজদের যে পণ্য আছে সেটা বয়কট করা। ঠিক আছে, যাতে ইংরেজদের মেরুদণ্ড ভেঙে যায় আর কি, তাদের অর্থনীতি ভেঙে যায়। 1905 সালে এটা শুরু হয়, এবং 1911 সালে আমরা জানি বঙ্গভঙ্গ রদ করা হয়। তো 1905 থেকে 11 পর্যন্ত এই স্বদেশী আন্দোলন চলতে থাকে। এখানে লিয়াকত হোসেন নামটা মনে রাখবে, তিনি একজন উল্লেখযোগ্য নেতা ছিল মুসলিম নেতার মধ্যে। আরো অনেকেই ছিল, তার মধ্যে এখানে যে অপশনগুলো আছে লিয়াকত হোসেন, অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে বঙ্গভঙ্গর পরে স্বদেশী এবং বয়কট আন্দোলন চলতে থাকে 1911 সাল, যত সময় না বঙ্গভঙ্গ রদ হচ্ছে। বঙ্গভঙ্গ রদ করছে ইংরেজরা 1911 সালের ডিসেম্বরে গিয়ে। কিন্তু বাংলার যাতে প্রাধান্য বা গুরুত্ব কমে যায়, কলকাতা তখন রাজধানী ছিল, সেই রাজধানীটাকে দিল্লিতে কনভার্ট করে নিয়ে যাচ্ছে ইংরেজরা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কোন লেন্স দ্বারা? নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি এটা কি? মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া, কোনটি হবে? নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি বা স্বল্প দৃষ্টি, এটা মায়োপিয়াকে বলা হয়। এটা মানে মায়োপিয়া। এখন মায়োপিয়া মানে কি? নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি মানে মায়োপিয়া। এক কথায় মায়োপিয়া মানে দূরের দৃষ্টি ঝাপসা, নিকট দৃষ্টি ঠিকঠাক। কিন্তু তোমরা পড়তে ভুল করলে হবে না, এই নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটিটাকেই বলা হয় স্বল্প দৃষ্টি, অর্থাৎ স্বল্প দৃষ্টি ঠিক আছে, দূরের দৃষ্টি ঝাপসা, এটাকে মায়োপিয়া বলা হয়। মায়োপিয়া যেখানে চশমার পাওয়ারটা কি হয়? নেগেটিভ হয়। এখানে অবতল লেন্স ব্যবহার করা হয় সংশোধনে। উত্তল লেন্স দ্বারা আমরা হাইপারমেট্রোপিয়া সংশোধন করি। হাইপারমেট্রোপিয়া হলে যেটাকে বলা হয় দীর্ঘদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া এটা সংশোধন করা হয় উত্তল লেন্স দ্বারা। মায়োপিয়া এটা হচ্ছে অবতল লেন্স দ্বারা সংশোধন করা হয়। পরবর্তী কোশ্চেন, মানুষের কোন কোষটি বিভাজিত হয়? তো মানুষের দেহকোষ বিভাজিত হয়, সে তো ঠিক আছে। তো রক্ত এক ধরনের তরল যক্রা, এবং রক্ত একটা কোষ আমরা জানি, এবং রক্তের মধ্যে আমরা দেখব লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা থাকে, স্নায়ু কোষ আলাদা। তো এখানে কোনটি বিভাজিত হয়? স্নায়ু কোষ আমরা জানি বিভাজিত হয় না। ঠিক আছে, লোহিত রক্তকণিকা কি বিভাজিত হয়? লোহিত রক্তকণিকাও বিভাজিত হয় না। অনুচক্রিকা সেটিও বিভাজিত হয় না। একমাত্র শ্বেত রক্তকণিকা এই অপশনে যেগুলো আছে, হোয়াইট ব্লাড কর্পাসেল অর্থাৎ WBC, এটি কিন্তু বিভাজিত হয়। শ্বেত রক্তকণিকা আমাদের দেহে রোগ প্রতিরোধে সাহায্য করে। ঠিক আছে, লোহিত রক্তকণিকা রক্তে অক্সিজেন সরবরাহটা বজায় রাখে, এবং অনুচক্রিকা দেহের কোথাও যদি কেটে যায় সেই জায়গাটা রক্ত বার হওয়াটা বন্ধ করার চেষ্টা করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যেটাকে আমরা রক্ত তঞ্চন বলে থাকি।
তাহলে স্নায়ু কোষ, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা এগুলো বিভাজিত হয় না। আমরা দেখব শ্বেত রক্তকণিকা এটি বিভাজিত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, বকুল কথা লিখেছেন বাংলার এক মহিয়সী লেখিকা, তার নাম কি? বকুল কথা উপন্যাস কে লিখেছেন? রাজলক্ষ্মী দেবী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন। কোশ্চেন নাম্বার 5, এখানে রাইট অ্যান্সার কি করবে? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর এখানে কি হবে? বকুল কথা নামে উপন্যাস লিখেছেন যিনি প্রথম প্রতিশ্রুতি লিখেছেন, তিনি বকুল কথা লিখেছেন। এবার বলো উত্তর কি হবে তাহলে? এত সময় যারা অপশন বি করেছিলে তাদের উত্তরই সঠিক হয়েছে। আশাপূর্ণা দেবী তিনি লিখেছেন বকুল কথা, প্রথম প্রতিশ্রুতি উপন্যাস তিনি লিখেছেন এবং তার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পায় তিনি হচ্ছে আশাপূর্ণা দেবী, নামটা মনে রাখবে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? দেবেন্দ্র ফডণবীস, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন? তো এখানে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, দেবেন্দ্র ফডণবীস। তিনি রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং তিনি 21তম সিএম মহারাষ্ট্রের, 21তম মুখ্যমন্ত্রী। নীতি আয়োগ এর বর্তমান সিইও কে আছেন? চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন বেরি, রাজীব কুমার, বিভিআর সুব্রমণিয়াম। অপশন ডি সঙ্গীতা সিং। নীতি আয়োগের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত আছেন? প্রত্যেকে বলবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে। সুমন বেরি হচ্ছে ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারপারসন বা চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। আর এখানে বিভিআর সুব্রমণিয়াম তিনি বর্তমান নীতি আয়োগের সিইও হিসেবে নিযুক্ত আছেন। কোশ্চেন নাম্বার 8, কবিরাজ উপাধি কোন গুপ্ত সম্রাট গ্রহণ করেছিলেন? কবিরাজ উপাধি কোন গুপ্ত সম্রাট গ্রহণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত যাকে ভারতের নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, তাকে ভারতের নেপোলিয়ানের সঙ্গে তুলনা, নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা আমরা কি জানি? শ্রীগুপ্ত। তারপর হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। তারপর আমরা দেখব যে প্রথম চন্দ্রগুপ্তের সন্তান হচ্ছে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত। পরে আমরা দেখব তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা আর অনেকেই আছে। পজিট্রন কণা কে আবিষ্কার করেন? পজিট্রন কণা কোথায় থাকে? আমরা পরমাণুর গঠন যদি দেখি সেখানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আছে, এগুলোকে বলা হয় স্থায়ী কণা। একটা পরমাণু ভাঙলে আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন পাবো। কিছু কিছু ক্ষেত্রে অস্থায়ী কণা হিসেবে পজিট্রন, মেসন, পাই এগুলো পাওয়া যায়। ঠিক আছে, কিছু অস্থায়ী কণা। তো অস্থায়ী কণার মধ্যে একটি হচ্ছে পজিট্রন, যেটাকে অনেক সময় পজিটিভ ইলেকট্রনও বলা হয়। ইলেকট্রন সাধারণত নেগেটিভ হয়, এটা হচ্ছে পজিটিভ হয়, ইলেকট্রনের ভরের মতোই হয়, যেটা পজিটিভ হয়। পজিট্রন একটি অস্থায়ী কণা যেটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী কার্ল অ্যান্ডারসন 1932 নাগাদ। এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে? কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর কি হবে? মাউন্ট এভারেস্ট জয় করা
প্রথম বাঙালি মহিলাকে? শিপ্রা মজুমদার, জুনকো তাবে, বাচেন্দ্রী পাল, কুঙ্গা ভুটিয়া। বলো, প্রত্যেকে এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনটি দুর্দান্ত একটি কোশ্চেন আছে। তো প্রথম মহিলা এভারেস্ট জয় করে সেটি হচ্ছে জুনকো তাবে, সেটা হচ্ছে জাপানি মহিলা। আর এখানে মনে রাখবে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন, তার নাম হচ্ছে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল কি বাঙালি ছিল? না। কুঙ্গা ভুটিয়া, নামটা হচ্ছে কুঙ্গা ভুটিয়া, প্রথম বাঙালি মহিলা যিনি এভারেস্ট জয় করেছেন। এবং জুনকো তাবেই প্রথম মহিলা অল ওভার ওয়ার্ল্ড, তিনি এভারেস্ট জয় করেন, প্রথম মহিলা বিশ্বের মধ্যে। এভারেস্ট জয় করেছিলেন, তার নাম জুনকো তাবেই। প্রথম মহিলা জুনকো তাবে এভারেস্ট জয় করেন 1975 সালে। প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল এভারেস্ট জয় করে 1984 সালে। আর কুঙ্গা ভুটিয়া প্রথম বাঙালি মহিলা 1994 সালে, মনে রাখবে, এভারেস্ট জয় করেন। এখানে সালগুলো আমি এখানে মেনশন করেছি যাতে তোমাদের একটা বোঝার সুবিধা হয়। 1975-এ প্রথম মহিলা হিসেবে জুনকো তাবেই, 1984-তে প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল এভারেস্ট জয় করেন। কুঙ্গা ভুটিয়া 1994 সালে এভারেস্ট জয় করেন। কবে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হলো? 2024 সালে। তো এই 24 সাল না লিখে আমরা এমনি বলতে পারতাম যে কবে বিশ্ব শিশু দিবস পালিত হলো লাস্ট ইয়ারে। 14 নভেম্বর, 20 নভেম্বর, 24 নভেম্বর, 25 নভেম্বর। তো নভেম্বর মাসে এটা আছে, তারিখটা কত? যদি ভারতে তুমি শিশু দিবস বলো 14 নভেম্বর, সেটা ভারতে, কিন্তু এটা বিশ্ব জুড়ে, ওয়ার্ল্ড, অল ওভার ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে, বিশ্ব শিশু দিবস, বিশ্ব শিশু দিবস। এটি পালিত হয়েছে গত বছর 20 নভেম্বর। অপশন বি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক, 14 নভেম্বর যারা করেছো ভুল হয়েছে। এটা আমাদের ভারতে শিশু দিবস পালিত হয়, ভারতে, যেটা আমরা জানি জওহরলাল নেহরুর জন্মদিন, সেই দিন পালিত হয় চিলড্রেন্স ডে, এটা আমাদের ভারতে, ঠিক আছে। কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে সেটা 20 নভেম্বর, নভেম্বর মাসের 20 তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? রামমোহন লোহিয়া, রাজেন্দ্র প্রসাদ, আচার্য বিনোবা ভাবে, ভোলাভাই দেশাই। কোশ্চেন নাম্বার 12, সর্বোদয় এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে বিনোবা ভাবে। অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকলাব জিন্দাবাদ? তার মানে হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। বলো কে বলেছিলেন? দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে এই ধ্বনি তুলেছিলেন? ভগৎ সিং, এম.এন. রায়, রাসবিহারী বসু, লালা লাজপত রায়। বিপ্লব দীর্ঘজীবী হোক অর্থাৎ ইনকলাব জিন্দাবাদ, সেটি বলেছিলেন ভগৎ সিং। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পুলিৎজার পুরস্কার প্রদান করে নিম্নের কোন দেশ? পুলিৎজার পুরস্কার যেটা মূলত সাহিত্য সাংবাদিকতায় বেশি দেওয়া হয়, বা গ্লোবাল ইস্যু যেগুলোতে আছে সেগুলোতে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার এটি প্রদান করে নিম্নের কোন দেশ? সোশ্যাল ওয়ার্কের জন্য দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, সামাজিক কাজকর্মের জন্য, ঠিক আছে, সাংবাদিকতার জন্য। পুলিৎজার পুরস্কার কে প্রদান করে? ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমেরিকা। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে।
পরবর্তী কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 15। বাতাস থেকে কাঁচে আলো প্রতিসৃত হলে কোন বিষয়গুলো পরিবর্তিত হয়? অর্থাৎ এই ধরো একটা কাঁচ আছে, এটা কাঁচ, আর এটা হচ্ছে বায়ু। তো এইভাবে আলোক রশ্মি যখন পড়ছে বায়ু মাধ্যম দিয়ে কাঁচে, দেখা যাচ্ছে আলোটা এরকম প্রতিসৃত হচ্ছে, অর্থাৎ আলোক রশ্মির ডিরেকশনটা চেঞ্জ হয়। এটাকে আমরা কি বলি? প্রতিসরণ বলি। তাহলে এই যে প্রতিসরণটা হচ্ছে, এখানে কি কি চেঞ্জ হয় আলোর? কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং গতি, কম্পাঙ্ক এবং গতি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, গতি। কোশ্চেনটা ভালো করে দেখো, তুমি অ্যান্সার করতে পারবে, এটুকু তুমি জানো, আমার কনফিডেন্স আছে যারা আমার ক্লাস দেখেছে, যে আলো একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলো, সেটা কাঁচ হতে পারে, জল হতে পারে, বা অন্য কিছু হতে পারে, আলোর ডিরেকশনটা চেঞ্জ হতে পারে, সেই ঘটনাটাকে আমরা কি বলি? প্রতিসরণ বলি। এর ফলে যে ঘটনাটা ঘটে, আলোর বেগ কমে যাবে, 1 নম্বর পয়েন্ট। আলোর গতিটা কমে যায়, বিষয়গুলো পরিবর্তিত হয়, গতি পরিবর্তিত হয়, গতিটা চেঞ্জ হয়, ঠিক আছে? এবং একটা তরঙ্গ যখন আলো তো একটা তরঙ্গ, যখন একটা মাধ্যম অন্য মাধ্যমে প্রবেশ করে, সেখানে তার তরঙ্গ দৈর্ঘ্যটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটাও চেঞ্জ হয়, কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয় না কখনোই। কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন কতবার হচ্ছে সেটা কিন্তু ঠিকই থাকে। বেগ কমে যাচ্ছে বায়ু থেকে কাঁচে, কিন্তু কম্পাঙ্কটা সেম থাকে, কারণ সেখানে তরঙ্গ দৈর্ঘ্য আবার কম বেশি হতে পারে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি হলে দেখা যায় এমনভাবে সেটা পরিবর্তন হয়, তার সাহায্যে আবার কম্পাঙ্কটা সমান হয়ে যায়, কম্পাঙ্ক চেঞ্জ হয় না। কম্পাঙ্ক যদি চেঞ্জ না হয়, তাহলে কম্পাঙ্ক এটা চেঞ্জ হয় না, তাহলে এই অপশনগুলো আমরা যদি বাদ দিই, পড়ে থাকছে অপশন বি, তরঙ্গ দৈর্ঘ্য এবং গতি, এইগুলো চেঞ্জ হয়, বিস্তার পরিবর্তন হতে পারে, বাট কম্পাঙ্ক পরিবর্তন হয় না। তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। গতিবেগ এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ সি। যদি কাঁচে আসো 2.2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গতি, আলোর গতি বা গতিবেগ চেঞ্জ হয়ে যায়, এটা সি ইকুয়াল টু এটা আসছে। যদি জলে বলো 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, আমি তারপিন তেল বা এইগুলো আরো অনেক তোমাদের তথ্য দিয়েছিলাম আগের ক্লাসগুলোতে। বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? এই এখন বর্ষাকালে দেখবে জামা কাপড় শুকাতেই চায় না, এক রোদ তো কম হয়, 2 রোদ হলেও ঠিক দ্রুত শুকায় না। তার কারণ কি? বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকা মানে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে। তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে, সেই বায়ু আর্দ্র হবে, সে জল জামা কাপড় থেকে মানে বেশি তাড়াতাড়ি শুকাবে না, টানতে পারে না, ঠিক আছে? তো এখানে বর্ষাকালের চেয়ে শীতকালে তাড়াতাড়ি শুকায়, কারণ শীতকালে আর্দ্রতা কম থাকে, শীতকালে আর্দ্রতা কম থাকে, এখানে উষ্ণতার ব্যাপার নেই, উষ্ণতা সেম হতে পারে, 25 ডিগ্রি হতে পারে শীতকালে, আবার গরমকালে 25 ডিগ্রি হতে পারে এই বর্ষাকালে, কিন্তু আর্দ্রতার ব্যাপার আছে। জলীয় বাষ্প বর্ষাকালে বেশি থাকে, শীতকালে কম থাকে। শীতকালে ওই জন্য বায়ু শুষ্ক হয়, জলীয় বাষ্প কম থাকে, আমাদের হাতের চামড়া, ঠোঁটের চামড়া এগুলো ফাটে, পায়ের তলা ফাটে, কারণ শুষ্ক হয়, জলীয় বাষ্প কম থাকে। কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেন? পাল রাজা কি হবে? গোপাল, মহিপাল, ধর্মপাল, দেবপাল। সঠিক উত্তর কি করবে এখানে? ধর্ম। বিক্রমশীল উপাধি গ্রহণ করে পাল রাজা ধর্মপাল। ভাইয়াচারী বন্দোবস্ত চালু হয় নিম্নের কোথায়? তো আমাদের বাংলাতে আমরা দেখবো 1 শালা বন্দোবস্ত, 5 শালা, 10 শালা চিরস্থায়ী বন্দোবস্ত। তেমনি ভারতের বিভিন্ন প্রান্তে ইংরেজরা বিভিন্ন বন্দোবস্ত চালু করে ট্যাক্স নেওয়ার জন্য।
ভাইয়াচারী বন্দোবস্ত তার মধ্যে একটি, সেটা হচ্ছে পাঞ্জাবে চালু হয় 1823 সাল নাগাদ চালু হয়। লর্ড হারমাস্ট সেই সময় থাকেন ভারত বাংলার গভর্নর জেনারেল। নিম্নের কোন গ্রন্থি বিএমআর নিয়ন্ত্রণ করে? বিএমআর বেসাল মেটাবলিক রেট বলা হয়। বিএমআর নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনাল নাকি পিটুইটারি? বিএমআর নিয়ন্ত্রণ করে যে গ্রন্থি সেটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, আর থাইরক্সিন হরমোন এটি নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোন, থাইরক্সিন হরমোন কন্ট্রোল করছে কি? বিএমআর। পৃথিবীর নিরক্ষ অঞ্চল থেকে কোনো বস্তুকে যদি মেরু অঞ্চলে নিয়ে যাও, বস্তুটির কি পরিবর্তন হবে? ভর বাড়বে, ভর এবং ওজন দুই পরিবর্তিত হয়। ওজন বাড়ে নাকি ওজন কমে? অর্থাৎ পৃথিবী এই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল 0 ডিগ্রি, আর এই হচ্ছে ধরো মেরু অঞ্চল 90 ডিগ্রি। এই হচ্ছে মেরু অঞ্চল। তো মূলত যে ঘটনাটা এখানে হয়, ভর, কোনো বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না। কিন্তু ওজন মানে কি? ওজন মানে হচ্ছে ভরের সঙ্গে তুমি অভিকর্ষজ ত্বরণ গুণ করলে, অভিকর্ষজ ত্বরণ। তো এখানে অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু আমরা যেটা লিখি এম ইন্টু জি, এমটা হচ্ছে ভর, এটা কখনোই চেঞ্জ হয় না, ভর পরিবর্তন হয় না। প্রথম অপশন ভর বাড়ে, এটা হবে না। ভর এবং ওজন দুই পরিবর্তিত হয়, এটাও হবে না। ওজন বাড়বে না কমবে, এই হচ্ছে গল্প। বলা হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের উপরে 66.5 ডিগ্রি কোণ করে ঘুরতে থাকে, যেটাকে আমরা আণবিক গতি বলি। নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন বেগ বেশি, মেরু অঞ্চলে কম। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন বেগ বেশি হয়, অভিকর্ষজ ত্বরণের মান কম হয় মেরু অঞ্চলের থেকে। মেরু অঞ্চলে ঘূর্ণন বেগ তুলনামূলক কম, অল্প জায়গায় পাক খাচ্ছে, এখানে অনেকটা রেডিয়াস জুড়ে পাক খাচ্ছে পৃথিবী। তো বলা হচ্ছে মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন বেগ কম হওয়ায় অভিকর্ষজ ত্বরণের মান নিরক্ষীয় অঞ্চল থেকে বেশি হয়। তাহলে কোনো বস্তু নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল নিয়ে গেলে ওজন বাড়ে। ওজন মানে সেখানে ভর বাড়বে না। তোমার ভর যদি 60 কেজি হয়, মেরু অঞ্চলেও 60 কেজি হবে, কিন্তু ওজন হচ্ছে ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের গুণফল, সেটা কিন্তু বাড়বে। আচ্ছা, আমাদের নতুন এসএসসি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে 9 তারিখ থেকে। এখানে সিএইচএসএল এমটিএস জিডি এক্সামের জন্য এটা হেল্পফুল হবে, এবং ডব্লিউবিকেপি প্র্যাকটিস ব্যাচ সেটাও কিন্তু চালু হচ্ছে 9 তারিখ থেকে। যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো ব্যাচে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21। একটা দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে, যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্দেশ করে, তাকে কি বলা হয়? দ্রবণ, দ্রাবক কোনোটি নয়। একটা দ্রবণ মানে তুমি একটা শরবত বলতে পারো। একটা পাত্রে শরবত আছে, দুটো গ্লাস তোমাকে দেওয়া হলো, একটা খালি জল আছে, এখানে শুধু জল আছে, আর এখানে শরবত আছে। শরবত আছে মানে চিনি প্লাস জল আছে। চিনি প্লাস জল শরবত। তুমি কিন্তু দুটো গ্লাস দেখে চিনতে পারবে না, কারণ দুটোই দেখে মনে হবে জল খাচ্ছি, কিন্তু খাওয়ার পরে মুখে স্বাদ গ্রহণ করলে বুঝতে পারবে একটা মিষ্টি আর একটা নর্মালি জল, মিষ্টি নেই। ঠিক আছে, শরবতের ক্ষেত্রে আমরা কি বলছি? শরবত একটা দ্রবণ, শরবত একটি দ্রবণ। এখানে আমরা বলছি চিনি আছে প্লাস জল আছে। এখানে কোনটি বেশি আছে? জল বেশি আছে। এই জলটাকে কি বলবে? যেটা দ্রাব্য সেটা দ্রবীভূত হয়ে যাবে। তো যেটা বেশি থাকবে, যার অবস্থা এই শরবতে, যার অবস্থা কি ওই দ্রবণের ভৌত অবস্থাকে নির্দেশ করবে, সেটা জলের মতো দেখাবে, এটাকে বলা হবে দ্রাবক। আর এটা হচ্ছে চিনিটাকে বলা হবে দ্রাব্য, এটাকে বলা হবে দ্রবণ। দ্রবণে যেটা কম থাকে সেটা দ্রাব্য, যেটা বেশি থাকে সেটি হচ্ছে দ্রাবক। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। নিম্নের কোন পরিবাহীর রোধ সর্বনিম্ন? রেজিস্ট্যান্স সবথেকে কম কোনটি? কাঠ, সোনা, অ্যালুমিনিয়াম, রূপো। সঠিক উত্তর কি করবে এখানে?
রোধ অর্থাৎ বাধা। আমরা যখন প্রশ্ন করি যে সব থেকে ভালো তড়িতের পরিবাহী কি বা সব থেকে তড়িৎ সুপরিবাহী ধাতু কি, সেটা হচ্ছে রূপো। এর রোধ কম বলে পরিবাহিতা সব থেকে বেশি। রোধ কম অর্থাৎ সব থেকে ভালো পরিবাহী, সব থেকে ভালো পরিবাহী। নিচের কোনটি এফএম চ্যানেলের কম্পাঙ্কের পাল্লা? কোশ্চেন নাম্বার 23। এখানে রাইট অ্যান্সার কি হবে? এফএম চ্যানেলের কম্পাঙ্কের পাল্লা মনে রাখবে 88 মেগাহার্টজ থেকে 108 মেগাহার্টজের মধ্যে থাকে। তুমি ফ্রেন্ডস এফএম, রেড এফএম বা তোমার মির্চি এফএম, ফিভার এফএম, যে এফএম বলো দেখবে 88 থেকে 108-এর মধ্যে থাকে, পাল্লাটা এর মধ্যে থাকবে। নিচের কোনটি সাইবার অপরাধের মধ্যে পড়ে? সাইবার ক্রাইমের মধ্যে হ্যাকিং, স্টকিং, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক সবগুলোই পড়ে। কোশ্চেন নাম্বার 25, এটা ছিল গত ক্লাসের হোমওয়ার্ক, যে কোন পরমাণু কেন্দ্রকে নিউট্রন নেই? ইলেকট্রন, ট্রিটিয়াম, প্রোটিয়াম। প্রোটিয়ামে কিন্তু নিউট্রন নেই। প্রোটিয়াম যেটা একটা হাইড্রোজেন আইসোটোপ 1H1, এখানে একটাই প্রোটন আছে, এখানে নিউট্রন নেই। ইলেকট্রন এর কেন্দ্র থাকবে। ইলেকট্রন তো পরমাণুর একটা কণা, এটা নিয়ে আমরা আলোচনাই করব না, ঠিক আছে? ইলেকট্রন তো একটা কণা, এর কেন্দ্র বলে কিছু থাকবে না। আচ্ছা, এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে? কোশ্চেন নাম্বার 26। এটা তোমরা হোমওয়ার্ক করলে আমাদের সেশন এখানে এন্ড হচ্ছে। আমাদের ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে থাকো TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল। TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা জয়েন করতে পারো। তো আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।